আহ, আজকের ভিডিওটি যারা বাড়ি কিনতে চান আর সাম্প্রতিক সময় তাদের জন্য করা। আহ, কয়েকটি কয়েকজন আমাকে প্রশ্নটা করেছে যে ভাই বাড়ির দামের কি অবস্থা এখন, এবং মার্কেটের অবস্থাটি কি, বাড়ির দাম কি কমছে, বাড়ির দাম কি কমবে, বা রিয়েল এস্টেট ক্র্যাশ কি হবে। তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো আহ, তথ্য সহকারে। আমার কম্পিউটার স্ক্রিনটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমারই একটা বাড়ি কেনা, সেটাকে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো আজকে। দেখুন, বাড়িটা আমি কিনেছিলাম 446,000-এ, 446,000-এ। এবং আপনারা দেখেন এখানে এটা হলো আপনার 446, এই যে এইখানে মার্চ মাসে আমি 2024-এ বাড়িটা আমার কেনা। তো আপনারা দেখেন ওইখান থেকে আজকে একটা পর্যায়ে বাড়ির দামটা 5 লক্ষ পর্যন্ত চলে গিয়েছিল ডিসেম্বর 2024-এ। তাহলে ধরেন এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে 4,46,000 টাকার বাড়িটা 50,000 টাকা বেড়ে মাত্র 8 মাসের ব্যবধানে আমার ইকুইটি হয়ে গিয়েছিল অলমোস্ট $50,000 8 মাসে। তো দেখেন ডিসেম্বর 24 থেকে এটা ফেব্রুয়ারিতে গিয়ে দেখুন 20,000 টাকা কমে গেল। তার মানে 2 মাসের মধ্যে আপনার 20,000 টাকা, এখানে জানুয়ারি শো করতেছে, 1 মাস বা 1.5 মাস এরকম হবে আর কি। তো 5 লক্ষ থেকে এটা হয়ে গেল 4,80,000, তার মানে 20,000 টাকা ভ্যালু কমে গেল। আবার একটু বাড়লো মার্চে, মার্চে গিয়ে 10,000 বাড়লো, তার মানে 1 মাসে আবার 10,000 বাড়লো। এরপরে মে মাসে এটা একটু অনেকটা 5,000 টাকার পার্থক্য হলো, কমে গেল। মে জুন অনেকটা স্টেবল। এরপরে দেখেন আপনারা এখানে জুলাইতে এটা আবার একটু ডাউন হলো। আবার এখানে অগাস্টে যে এটা আবার আপ হলো 488। আচ্ছা, এখান থেকে আপনারা একটু মার্ক করুন যে এই জুলাই অগাস্টে মোটামুটি ধরুন একটা পিক। আচ্ছা, অগাস্টের পর থেকে দেখুন গ্রাফটা কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে। এর আগে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু অগাস্টের পর থেকে এটা ডাউন হয়ে গিয়ে এখন বর্তমান ভ্যালুটা আছে 461। তার মানে আপনার ফেব্রুয়ারি থেকে এই কয়েক মাসে আপনার ভ্যালু কমেছে 500 থেকে 461। তাহলে কি হলো, $40,000 কমে গেল এই লাস্ট অলমোস্ট 1 ইয়ারের মধ্যে। আজকে তো ডিসেম্বর মাস, কিছুদিন পরে এই ইয়ারটা শেষ হয়ে যাবে। তার মানে 1 বছরে আমার $500,000 একটা বাড়ির ভ্যালু $40,000 কমে গেছে। এখন এটা আমার বাড়ির এক্সাম্পল। তো তো এই বাড়িটার এক্সাম্পল আমার এরিয়ায় যত বাড়ি আছে সেগুলোর জন্য হতে পারে একটা এক্সাম্পল, কিন্তু সব এরিয়ার জন্য এরকম একটা এক্সাম্পল নাও হতে পারে। কিন্তু আমার বাড়িটা যে এরিয়াতে আছে, এটা আপনারা অনেকেই জানেন যারা এখানে থাকেন, যে এটা
একটা হাইলি পপুলেটেড, হাইলি ডিমান্ডেবল এরিয়া আমি বলবো বাড়ির জন্য। তো সেরকম একটা জায়গায় যদি 1 বছরে 40,000 টাকা কমে যায়, তো এটাতে এখন আমি যারা নতুন বায়ার আছে তারা কি তাহলে থিঙ্ক করবে, আচ্ছা 1 বছরে যদি 40,000 কমে তাহলে গ্রাফটা কি এইভাবে নিচে যাবে, নাকি গ্রাফটা সোজা চলে যাবে, নাকি গ্রাফটা আপ অ্যান্ড ডাউন করবে? তো এই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে দেয়া কারো পক্ষেই সম্ভব হবে না। কেউ যদি কোনো উত্তর দিয়ে দেয় তাহলে সেটা তার মন গড়া উত্তর হবে। আমাদেরকে দেখতে হবে আবার আরেকটা বছর যে এটা কি হয়। যদি কোনো কারণে আরেকটা বছর এরকম, আমার বাড়িটাই যদি এক্সাম্পল ধরি, আরও 40,000 টাকা কমে যায় বা 20,000 কমে যায়, তাহলে আপনাদের এই অপেক্ষাটা কাজে লাগবে। আর এখন যেটা হবে, যেটা আপনাদেরকে আগেও বলেছে এক সময়, যে একটা সরকার তার আমলে কখনোই চায় না যে কোনো একটা ইকোনমিক ধস বা বড় ধরনের কোনো ইকোনমিক ডাউন হোক, এটা কোনো সরকার চায় না। তো যার ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও 3টা বছর আছে। এই 3টা বছর উনি কোনো না কোনোভাবে জোড়াতালি দিয়ে এই ভ্যালুয়েশনটাকে হোল্ড করে রাখবেন। এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। তো যদি এটা কোনোভাবে হোল্ড করে রাখে বিভিন্ন রকমের টুলস ব্যবহার করে, তাহলে আপনারা যারা নতুন বাড়ি কিনবেন তাদের অপেক্ষাটা আরও 3 বছর বেড়ে যাবে। আর যদি আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস করব, যদি এখনকার মার্কেটেও আপনারা কোনোভাবে কোনো বাড়িতে 20, 30, 40,000 টাকা ডিসকাউন্টে বা কম ভ্যালুয়েশনে কোনো বাড়ি পেয়ে যান, তাহলে আমার মনে হয় কিনলে আপনাদের ঠকতে হবে না। এটা এই জন্য যে একটা জিনিস অন্তত নিশ্চিত, যে 2008-এ যে হাউজিং কলাপস হয়েছিল, ক্র্যাশ হয়েছিল, সেই সেম টাইপ অফ ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, যেটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন হয়তো। সেটা পসিবল না, কারণ ওইরকম সেম হিস্টোরিক্যাল সিচুয়েশন এখন হয়তো হবে না, কারণ ওরকম জায়গায় যাওয়ার আগেই বায়াররা এই মার্কেটটাকে হোল্ড করে ফেলবে, এটাকে আবার ধরে উঠায় ফেলবে, বায়ারদের ডিমান্ডে এটা হবে। আর যেহেতু আমেরিকাতে নতুন বাড়ি বানানোর কাজ কখনোই এরকম ছিল না যে অনেক বাড়ি আসতেছে মার্কেটে, নতুন নতুন বিল্ড হচ্ছে, এটা আসলে এখানে খুব কম হয়। এখানে নতুন বিল্ড তুলনামূলকভাবে যেরকম চাহিদা তার চাইতে অনেক কম নতুন বাড়িঘর বিল্ড হয়। তো যার ফলে ডিমান্ডটা সবসময় থেকে যাবে। আর যারা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা যখন আসবে, যে এখন অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা এরকম হবে যে কেউ যদি একটা এরিয়া আছে যেখানে আম, আমার বাড়িটাই ধরুন এক্সাম্পল হিসেবে যদি বলি, এই বাড়িটা যদি এমন কোনো জায়গায় হয়, জায়গা ভেদেই এই বাড়িটা হয়তো এখনো 7 লক্ষ টাকা হতেও পারে, যদি এই বাড়িটা ওরকম কোনো ডিমান্ডেবল জায়গায় হতো। তো এখন যেটা হতে পারে যে বায়ারদেরকে জায়গাটা চুজ করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার এফোর্ডেবিলিটি। অর্থাৎ তারা যেখানে বাড়ির দাম অনেক বেড়ে গেছে সেখানে তারা বাড়ি কিনতে যাবে না, তারা হয়তো চেষ্টা করবে যে আরেকটু কম দাম যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য, বা
একটু কম্প্রোমাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এত বড় বাড়ি কিনবো না, আমি একটা টাউন হোম কিনবো বা আমি একটা কন্ডো কিনবো। তো এইভাবেই যার যতটুকু অ্যাফোর্ডেবিলিটি আছে তারা ওই লেভেলে যেই কাজ করবে। তো যার ফলে কন্টিনিউয়াসলি একটা ডিমান্ড থেকেই যাবে। অর্থাৎ যারা বেশি দামে এফোর্ড করতে পারবে তারা বেশি দামে কিনবে, যারা কম দামে মিডল দামে এফোর্ড করতে পারবে তারা মিডল দামে কিনবে, যারা লোয়ার দাম এফোর্ড করতে পারে তারা লোয়ার দামে কিনবে। তো এইভাবেই চলতে থাকবে, খুব বড় রকমের ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাস অলওয়েজ হাউজিংয়ের জন্য অনেক স্লো একটা টাইম। তো এই সময়ে প্রাইসটা কমে গেছে 40,000 এক বছরের মধ্যে, বা এই অগাস্ট থেকে এর মধ্যে 20,000। তো এইটা একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি কমে যাওয়া, কিন্তু কমে যাওয়াটাই স্বাভাবিক নভেম্বর ডিসেম্বর মাসে। তো আমাদের অপেক্ষা করতে হবে স্প্রিং টাইমে, অর্থাৎ এপ্রিল মে জুন, এই টাইমটা আমাদের একটু দেখতে হবে কি হয়। তবে আম, একটা জিনিস কনফার্ম, যেটা আমি বিভিন্নভাবে দেখেছি, যে বাড়ির দাম এখন যেই পর্যায়ে আছে এটা কোনোভাবেই কোনো ক্যালকুলেশনেই নর্মাল কোনো প্রাইস না। এটা হিউজলি ইনফ্লেটেড, হাইলি ইনফ্লেটেড। তো কাজেই আর তাছাড়া এরকম হাই প্রাইসে বাড়ি কিনলে আমি কাউকেই বলবো না যে আপনারা এরকম হাই প্রাইসে বাড়ি কিনেন, কারণ আপনারা হয়তো মান্থলি পেমেন্টটা সামহাও ম্যানেজ করতে পারবেন। বাট একটা জিনিস আপনাদেরকে থিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো বাড়ি যদি 5 লাখ টাকা দিয়ে কিনেন, তাহলে আপনার অলমোস্ট যদি 30 ইয়ার্স লোন হয়, আপনি এই বাড়িটা 13 থেকে 14 লক্ষ টাকা ডলার পেমেন্ট করতে হবে। তো এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রথমত আপনি এই গতানুগতিক যে কনভেনশনাল লোন, এগুলো সুদের কারবার। আপনাকে আল্লাহ কখনোই বলেনি যে তুমি সুদ করে হলেও তোমার জন্য একটা বাড়ি কিনো। কোনো দরকার তো নাই। আপনি ভাড়া থাকছেন, পৃথিবীর কয়টা দেশে সবাই বাড়ির মালিক হয়? বাংলাদেশে কয়জন বাড়ি এবং অ্যাপার্টমেন্টের মালিক আছে? তো ভাড়া থেকে কি জীবনটা পার করে দেওয়া যায় না? অবশ্যই যায়। অনেকেই আছে যাদেরকে আমি চিনি, যারা সত্যিকারেরই মুসলমান, মানে ইসলামিক নিয়মকানুন মেনে চলে। তারা অনেকেই তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বাড়ি কিনবে না। তাদের একটাই কথা, যে আমরা লোন নিয়ে কোনো বাড়ি কিনবো না। কোনো সময় যদি নগদ টাকা থাকে তাহলে কিনবো, না হলে কিনবো না। তো ওইটা একটা ব্যাপার। আরেকটা হলো, আপনি এই দেশের এই ব্যাংকিং সিস্টেমকে আপনি হেল্প করতেছেন। আপনি 5 লক্ষ টাকা লোন নিয়ে আপনি 14 লক্ষ টাকা রিটার্ন করতেছেন। আপনার একটা হিউজ কন্ট্রিবিউশন আপনি করতেছেন এই ব্যাংকিং সেক্টরে, এই সুদের ব্যবসাটার মধ্যে আপনি চরমভাবে আপনি হেল্প করছেন। এবং এই টাকাটা নিয়েই হয়তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনৈতিক কাজ হবে। তো কাজেই একটু ডিপলি থিঙ্ক করে দেখবেন যে আপনার যেন তেনভাবে একটা বাড়ি কিনা কি জরুরি। আপনি আহ, একটা বর্তমান সময়ে বাড়ি কিনতে গেলে আপনার যেই টাকা মর্গেজ পেমেন্ট আসবে, তার চাইতে অনেক কম টাকা দিয়ে আপনি যে বাড়িটা কিনবেন, সেরকম একটা বাড়ি আপনি ভাড়া নিয়ে থাকতে পারবেন। তাহলে আপনার কি প্রয়োজন যে আপনি আহ, আপনার রেন্টের যেই প্রাইস আছে ওইটার চেয়ে আপনি 500 বা 1,000 টাকা বেশি দিয়ে আপনি একটা বাড়ির মালিক হবেন? তাহলে আপনার যুক্তিটা কি, ফাইন্যান্সিয়ালি আপনার লজিকটা কি এই বাড়িটা কেনার পিছনে? যে কি, তাহলে আপনি কি কাউকে দেখাতে চাচ্ছেন যে আমার একটা বড় বাড়ি আছে বা আমি একটা বাড়ি কিনেছি? একটা সময় ছিল যে বাড়ি কিনলে সেগুলোর অনেক অ্যাডভান্টেজ আছে, যে বাড়ি কিনলে আমি যেই পেমেন্টটা দিব সেটা প্রিন্সিপালে যাবে, সেটা অনেকটা আমার কাজে লাগবে, ভাড়া দিলে তো আমার কোনো কাজেই লাগবে না।
কিন্তু আপনার তো আদার সাইডটা ভাবতে হবে। এখনকার সময় যেটা, সেই জিনিসটা তো আর নাই। এখন আপনি নিজের পকেটের টাকা দিয়ে আপনি একটা বাড়ির মালিক হবেন। আপনার আর কোনো বেনিফিটই এখানে নাই। ওই যে ট্যাক্সে বেনিফিট পাবো, এই বিষয়টা আর একটু অন্যদিন সময় হলে বলার চেষ্টা করব। সেরকম কোনো বেনিফিটও আপনার নাই। আপনি ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাড়ির মালিক হবেন, সেটার অর্থনৈতিক কোনো যুক্তি নাই বর্তমান সময়ে। বর্তমানে যে ভ্যালুটা আছে বাড়ির, হ্যাঁ, ভ্যালুটা যদি আপনার রিজনেবল হতো, তাহলে অবশ্যই আপনি বাড়ি কিনতে পারেন। সেটা হলো যে ধরেন, যেই বাড়িটা এখন 5 লক্ষ টাকা দাম, এটার যদি আপনি সত্যিকারের ভ্যালু বলতে চান, ইভেন এই ইকোনমিতেও, আপনার 5 লক্ষ টাকার বাড়িটা হতে হবে 4.25 লক্ষ টাকা। আর যেই বাড়িটা 7 লক্ষ টাকা দামে বিক্রি হচ্ছে, এই বাড়িটার দাম হওয়া উচিত ছিল 5.5 লক্ষ টাকা সর্বোচ্চ। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে 4.25 লাখ টাকার বাড়ি আপনার 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি হচ্ছে, আর 5,25,000 বা 5,50,000 টাকার বাড়িটা 7 লক্ষর উপরে যেয়ে বিক্রি হচ্ছে। তো কাজেই এগুলো আসলে টোটালি অস্বাভাবিক কাজকর্ম হচ্ছে, যেগুলো হচ্ছে সাধারণ মানুষের আসলে বোধের বাইরে। তবে আপনারা একটাই অ্যাডভাইস, যে গ্রিডি না হয়ে, আর ইসলামিক আইন, ইসলামিকভাবে নীতি, মানে হচ্ছে যে আপনি আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা যেভাবে আমাদের যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমার মনে হয় সব দিক দিয়েই মঙ্গল। আপনি যেটা সুদকে হারাম করা হয়েছে, এবং সুদ খাওয়া মানে, আমি যতটুকু জানি, যে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। তো কি আপনার, মানে আপনি কি কি ক্ষমতাবান হয়ে গেছেন যে আপনি আল্লাহর সাথে যুদ্ধে নেমে যাবেন? তো এগুলো থিঙ্ক করে দেখুন। আমি বলছি না কেউ বাড়ি কিনবেন না, অবশ্যই বাড়ি কিনবেন, কিন্তু চেষ্টা থাকবে যে প্রথমে আপনি ইসলামিক ফাইন্যান্সিংয়ে যান। না হলে আর কি বলবো, এখন সবাই যে কথাটা বলে এই লোন নিয়ে, গতানুগতিক লোন নিয়ে বাড়ি কিনে, সেটা হলো, ভাই আমেরিকাতে থাকি, আমেরিকাতে তো লোন ছাড়া কিছু হবে না। এখন এখানে একটা প্রশ্ন হলো যে ভাই, প্রথমত আমাদেরকে কে বলছে আমেরিকাতে আসতে, বা ইউরোপ আমেরিকাতে কে বলছে আমাদেরকে আসতে? আল্লাহ কি কোরআন হাদিসে বলে দিছে যে তোমরা নিজেদের জীবনের উন্নয়নের জন্য একটা অমুসলিম দেশে চলে যাও? তো এটাই তো আমাদের একটা অপরাধ ছিল, কেন আমরা এখানে আসলাম? তারপরে আসলাম তো আসলাম, এরপরে আবার যত রকমের নিষিদ্ধ কাজ আছে সেগুলোও করব। কিসের জন্য? মানে কি ভালো থাকার জন্য? ভালো তো অলরেডি আছে, আর কত ভালো থাকতে হবে? একটা বাড়ির মালিক হইতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটাতে। জানি না এত ধৈর্য ধরে আপনাদের এই কথাগুলো শোনার মতো সময় হয়েছে কিনা। আর যদি কারো কোনো কাজে লাগে ভিডিওটা, তাহলে আমার সময়টা সার্থক। কথা হবে আবার কখনো। আসসালামু আলাইকুম।